স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। স্বাধীনতা দিবসের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ৭১ থেকে ২৪-এর আন্দোলনে সকল শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায় নয়া আঙ্গিকে হবে এবারের উদযাপন। রাষ্ট্র গঠন করবার ব্যর্থতা, এই ব্যর্থতা হয়েছে বলে এটাকে আমরা দ্বিতীয় আপনার যুদ্ধ বলছি। স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে আমরা পয় পরিষ্কার এবং ফুলের চারা লাগাই। সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সূর্যোদয়ের সাথে সাথে হলো যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন তারা শ্রদ্ধা জানাতে আসবেন। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। দিক থেকে যে গাড়িগুলো আসে এবং সেগুলো অনেক ক্ষেত্রে জ্যামের সৃষ্টি করে, এগুলো যেন না আসে। যাত্রী সাধারণের সেবার উদ্দেশ্যে বিশেষ করে যানজট নিরসনে এবং যাত্রীরা যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারে সেই ব্যাপারে তারা সার্বিক সহযোগিতা করবে। 4টা লেন, যেটা মেইন যে 4টা লেন, এটাকে আনইন্টারাপ্টেড রাখতে চাচ্ছি, যেন কোনো বিঘ্ন থাকবে না। কর্মমুখী মানুষ তারাও যাতে নির্বিঘ্নে যেতে পারে এবং অন্যান্য পণ্যবাহী গাড়ি সহ অন্যান্য যানবাহন যেন নিরাপদে নির্বিঘ্নে যেতে পারে, সেই কাজটা করাই আমাদের মূল। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 12টি পয়েন্ট যানজটের হটস্পট। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মোতায়েন থাকবে বিপুল পুলিশ সদস্য। এখন জনপদে এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই ভয়াল 25 মার্চের খবর। বাঙালির মুক্তি সংগ্রামের পথ চিরতরে বন্ধ করতে 1971 সালের 25 মার্চ ঘুমন্ত মানুষের উপর গণহত্যা শুরু করে ইয়াহিয়া বাহিনী। পরিকল্পিত হত্যাকাণ্ডের নাম দেওয়া হয় অপারেশন সার্চ লাইট। সরকারি তথ্য বলছে এক রাতেই শহীদ হন প্রায় 10,000 মানুষ। 71-এর মতোই 24-এর আন্দোলনও ছিল বৈষম্যের বিরুদ্ধে, যা একই সূত্রে গাঁথা। দুই প্রেক্ষাপটে হলেও শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সাদাত অভরের প্রতিবেদন। 25 মার্চ কালরাতে ঢাকার নিরীহ মানুষের উপর হঠাৎই হামলে পড়ে ইয়াহিয়ার হানাদার বাহিনী। অপারেশন সার্চ লাইটের নামে রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পিলখানায় চলে নির্বিচারে হত্যা। মূল পরিকল্পনা ছিল পুলিশ ও ইপিআরকে ধ্বংস করা, যেন পাক বাহিনী ছাড়া আর কারো কাছে অস্ত্র না থাকে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণের মাধ্যমে জাতিকে মেধাশূন্য ও নেতৃত্বশূন্য করতে চেয়েছিল দখলদার বাহিনী। 1971 সালের 25 মার্চ রাত 10টা 40 তেজগাঁও দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলামের একটি ওয়্যারলেস বার্তা পৌঁছায় রাজারবাগ পুলিশ লাইনে। জানানো হয় ঢাকায় ঢুকে পড়েছে পাক হানাদার বাহিনীর 37টি গাড়ি, যেগুলো রাত 11:30টায় পৌঁছায় রাজারবাগে। আর তখনই বেজে ওঠে পাগলা ঘণ্টা। গাড়িবহরে থেকে যখন পাক সেনাবাহিনীর লোকজন নেমে দাঁড়িয়েছেন, তখন আমাদের একজন পুলিশ সদস্য ফার্স্ট যে বুলেটটি ছোড়েন সেটা ছিল মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের গুলি। একজন কনস্টেবল ছিলেন আব্দুল আলী, সেই পাগলা ঘণ্টাটা বাজায়। সেই পাগলা ঘণ্টার শব্দে সবাই এই পাগলা ঘণ্টার আওয়াজ শুনে একত্রিত হয়, বুঝতে পারে যে যুদ্ধ লেগে গেছে। যখন 25 মার্চ রাতে রাজারবাগে যুদ্ধ লেগে গেল, ওয়্যারলেসের মাধ্যমে যখন সারা দেশে জানিয়ে দেওয়া হয়ে গেল যে যুদ্ধ লেগে গেছে, সেই আমাদের এই প্রতিরোধটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এখানে সকল জেলা শহরগুলো থেকে শুরু করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও এই যুদ্ধ ছড়িয়ে পড়ে। মূলত 303 রাইফেল দিয়ে কিন্তু আমরা যুদ্ধ সম্পন্ন করেছি, আমাদের যেটা এখন কিন্তু বাতিল হয়ে গেছে। এই অপারেশনে পুলিশের 751 জন শহীদ হন, যাদের অনেককেই আর খুঁজে পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের প্রথম শহীদরা এখানেই শায়িত আছেন। আর এখান থেকেই হয়েছিল 1971 সালের 25 মার্চ কালরাতের প্রথম যে প্রতিরোধ, সেই প্রতিরোধ করেছিল পুলিশেরা। আর এখান থেকেই প্রথম শহীদের ঘোষণা আসে।
এরপরেই এই মুক্তিযুদ্ধ ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। রাত 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জহুরুল হক হল, বেগম রোকেয়া হল সহ শিক্ষকদের আবাসিক এলাকায় হামলা শুরু হয়। অপারেশন সার্চলাইটেরই একটা অংশ হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে, আমরা শুনেছি যে সার্জেন্ট জহুরুল হক হলে তারা আক্রমণ করে, জগন্নাথ হলে আক্রমণ করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসায় বাসায় আক্রমণ করে, এখানকার বহু শিক্ষক কর্মচারীকে তারা হত্যা করে। তৎকালীন ইপিআর সদর দফতর পিলখানায় যখন পাকিস্তানিরা পৌঁছায় তখন সময় 12টা। আগে থেকেই ওয়্যারলেস যন্ত্র বন্ধ করে রাখায় ইপিআর সেনা সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহুর গুলিতে শহীদ হন। যে গোয়েন্দা তথ্য পাকিস্তানের দিক থেকে সেটা হলো যে পুলিশটা ইতিমধ্যে অর্গানাইজ হয়ে লড়বে এবং তারা স্বভাবতই তাদের মিলিটারি স্ট্র্যাটেজি হিসেবে যেখানে যেখানে অস্ত্র রয়েছে ওটাকে তারা আক্রমণ করবে। আমাদের প্রস্তুতি ছিল না, ফলে আমরা অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ৭১-এর মতোই ২৪-এর আন্দোলনও ছিল বৈষম্যের বিরুদ্ধে, যা একই সূত্রে গাথা। দুই প্রেক্ষাপট হলেও শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। জুলাই গণঅভ্যুত্থান অবশ্যই দ্বিতীয় যুদ্ধ, কিন্তু এই দ্বিতীয় যুদ্ধটা হয়েছে রাষ্ট্র গঠন করবার ব্যর্থতা। এই ব্যর্থতা হয়েছে বলে এটাকে আমরা দ্বিতীয় যুদ্ধ বলছি। ২৫শে মার্চের গণহত্যার প্রতিবাদ আর প্রতিরোধের মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধের সূচনা, তার শেষ হয় ১৬ই ডিসেম্বর বাংলাদেশের জন্মের মধ্য দিয়ে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এদিকে কাল মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সকালে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে ঢল নামবে আপামর জনসাধারণের। হুমায়ুন কবিরের প্রতিবেদন। স্বাধীনতা দিবসে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। কাল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামবে স্মৃতিসৌধে। ইতিমধ্যে সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে আমরা পরিষ্কার এবং ফুলের চারা লাগাই। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। বিজয় দিবসে প্রথম শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে। দিবসটি উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। আমরা মনে করি অত্যন্ত একটি সুন্দর পরিবেশে এবারও হলো যে আপনার শ্রদ্ধা জানাতে পারবো সকলে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নয়া আঙ্গিকে এবার উদযাপন হতে যাচ্ছে মহান স্বাধীনতা দিবস। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর আন্দোলনে সকল শহীদদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যাশায় পালিত হবে দিবসটি। রাত পোহালেই রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামবে লাখো জনতার। হুমায়ুন কবির, এখন, সাভার। ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে যানজটের সংখ্যায় ১২টি পয়েন্টকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। তবে যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে এসব পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য ছাড়াও থাকবে ২ শতাধিক রোভার স্কাউটস সদস্য। ট্রাফিকিংয়ের আইন কানুনে প্রশিক্ষিত এইসব সদস্যরা আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন মহাসড়কে। একই সঙ্গে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিও পর্যবেক্ষণ করবেন মোবাইল হাইকোর্ট। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লার চিহ্নিত 12টি স্পটে হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করবে ২ শতাধিক রোভার স্কাউট সদস্য। ইতোমধ্যে হাইওয়েতে দায়িত্ব পাওয়া স্কাউট সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএ।
উল্টা দিক থেকে যে গাড়িগুলো আসে এবং সেগুলো অনেক ক্ষেত্রে জ্যামের সৃষ্টি করে, এগুলো যেন না আসে এবং মানুষ যেন সহজে রাস্তা পারাপার হতে পারে। যত্রতত্র যাত্রী ওঠানামা করা হয়, তো আমরা হাইওয়ে পুলিশের মাধ্যমে আমরা ট্রেনিং করার পরে আমরা যখন মহাসড়কের দায়িত্ব পালন করব, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। কুমিল্লা হাইওয়ে বিভিন্ন স্পটে আমাদের রোভাররা তাদের যাত্রী সাধারণের সেবার উদ্দেশ্যে, বিশেষ করে যানজট নিরসনে এবং যাত্রীরা যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারে সেই ব্যাপারে তারা সার্বিক সহযোগিতা করবে। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টির 3টি কারণ: রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা, ফুটওভার ব্রিজ ব্যবহার না করে পথচারীদের রাস্তা পারাপার ও উল্টো পথে 3 হুইলারের দৌরাত্ম্য। জেলা প্রশাসক বলছেন, 12টি হটস্পটের প্রতিটিতেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে বিশেষ টিম। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে 2টি কুইক রেসপন্স টিমও নিয়োজিত থাকবে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিও পর্যবেক্ষণ করবে মোবাইল কোর্ট। যে অবৈধ স্থাপনাগুলো ছিল সড়ক বিভাগের জায়গায়, এগুলো ইতিমধ্যে আমরা উচ্ছেদ করেছি, আপনারা দেখেছেন। আমরা চাচ্ছি যে 4টা লেন, যেটা মেইন যে 4টা লেন, এটাকে আনইন্টারাপ্টেড রাখতে চাচ্ছি, যেন কোনো বিঘ্ন থাকবে না। সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঈদের আগে যানজটের আশঙ্কা ছাড়াও ছিনতাই ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে যাত্রী ও চালকরা। নিরাপত্তা নিশ্চিত করা এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লা অঞ্চলে প্রায় 1000 পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। ঢাকা থেকে যে সমস্ত প্যাসেঞ্জার, পণ্যবাহী গাড়ি, অন্যান্য যানবাহনে যারা আসবেন তাদের যাতায়াত যেন নির্বিঘ্ন হয়। পাশাপাশি চট্টগ্রাম থেকে যারা ঘরমুখী মানুষ তারাও যাতে নির্বিঘ্নে যেতে পারে এবং অন্যান্য পণ্যবাহী গাড়ি সহ অন্যান্য যানবাহন যেন নিরাপদে নির্বিঘ্নে যেতে পারে, সেই কাজটা করাই আমাদের মূল লক্ষ্য। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে 25 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। রেলে ঈদ যাত্রা নিয়ে ব্রিফ করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। স্টেশন ছেড়ে যায়, আর এই আগামীকালকে থেকে আমাদের স্পেশাল ট্রেন যাবে এবং 27 তারিখ থেকে আমাদের স্পেশাল ট্রেন যাবে। আর আগামীকালকে থেকে আপনারা জানেন আমাদের একটা নরসিংদী কমিউটার ট্রেন নামে ঢাকা ভৈরব একটা ট্রেন নতুনভাবে প্রবর্তন হবে, সেটা যাবে এবং এটা আমাদের ঢাকা স্টেশন থেকে আগামীকালকে ছেড়ে যাবে। এখন ট্রেন বিলম্বর ক্ষেত্রে যাত্রী চাপের সাথে কোনো সম্পর্ক নাই। যাত্রী চাপ বাড়বে, ট্রেন আসবে, যাত্রী চলে যাবে, ট্রেন সঠিক সময় চলে যাবে। আমাদের কোনো রকমের, আল্লাহ মাফ করুক, কোনো রকমের অঘটন বা কোনো সমস্যা না হলে ইনশাআল্লাহ কোনো ট্রেন বিলম্বের কোনো কারণ নাই। সরি, বুঝতে পারি। হ্যাঁ, বিনা টিকিটে এবং অন্য রাইডে ভ্রমণ না করার জন্য আমাদের বিভিন্ন স্তরে চেকিংয়ের ব্যবস্থা আছে। আপনারা দেখছেন আমাদের প্রবেশপথে চেকিংয়ের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে চেকিং করে এটা প্রতিরোধ করা হবে এবং বিনা টিকিটে ট্রেনের ভিতরে পাইলে সেক্ষেত্রে ভাড়া এবং জরিমানা আদায় করা হবে। রেলে ঈদ যাত্রা নিয়ে ব্রিফ করছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঈদ যাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে কয়েক গুণ। বাড়তি চাপের সাথে তৈরি হয় যানজট, ভোগান্তি বাড়ে ঘরমুখ মানুষের। ঈদ যাত্রার আরও খবর জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ, আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দীঘার কান্দা বাইপাস থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। প্রথমে চলে যেতে চাই কুমিল্লায় খালেদের কাছে। খালেদ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ ও প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে? রাত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। এই মহাসড়কে ঈদের সময় বেশ যানজটের সৃষ্টি হয় তীব্র যানবাহনের চাপের কারণে।
মহাসড়কে একটি নাজেহাল পরিস্থিতি হয়, যার কারণে মানুষজন কিন্তু দুর্ভোগে পড়েন। আমি চান্দিনায় আছি, যেখানে আসলে প্রতিনিয়ত এই যে এখানে একটা বাস স্ট্যান্ড আছে, দুপাশে রাস্তার দুপাশে পার্কিংয়ের কারণে এখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় প্রতিদিনই এখানে 5 থেকে 10 কিলোমিটার যানজট হয়ে থাকে। তবে আজকের চিত্রটা একটু ব্যতিক্রম। সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় পুলিশ এখানে কিন্তু থানা পুলিশ এখানে কিন্তু ডিউটি করছেন, রাস্তায় সড়কের শৃঙ্খলার জন্য কাজ করছেন, যার কারণে সড়কের পাশে কোনো যানবাহনকে তারা দাঁড়াতে দিচ্ছে না। এর ফলে যতটুকু সংক্ষিপ্তভাবেও যদি গাড়ির যানজট লেগে যায় তা কিন্তু তারা সারিয়ে নিচ্ছেন, যার কারণে মানুষের দুর্ভোগ কিছুটা কমছে। মানুষের ঢাকা থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী পরিবহন, যাত্রী পরিবহনের নানা রকম যানবাহনের চাপ বেড়েছে। আমরা এই মহাসড়কে যেটি দেখে থাকি যে বাস স্টেশন এবং এখানে প্রায় অন্তত 10টি বাজার রয়েছে, বাস স্ট্যান্ড রয়েছে, তারপর যে ইউটার্নগুলো আছে সেগুলোতে টার্নিং নেওয়ার সময় এই জায়গাগুলোতে কিন্তু দীর্ঘ যানজটের কারণ তৈরি হয় এবং এই জায়গাগুলোতে যানজট নিয়ন্ত্রণ করতেও বেশ হিমশিম খেতে হয়। তো এই সব বিষয়গুলোকে মাথায় রেখে হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, থানা পুলিশ সবাই মিলেই কিন্তু ঈদে মানুষের ঘরমুখ যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করতে নানা রকম উদ্যোগ নিয়েছেন। এখানে মহাসড়কের পাশে যেন কোনো যানজট না হয় সেজন্য তাদের পাশাপাশি স্কাউট, বিএনসিসি এবং অন্যান্য ভলান্টিয়াররা কাজ করবেন। এখানে রেস্কিউ টিম থাকবে এবং যেন কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত সরিয়ে না যায় সেজন্য রেকারও থাকবে। অর্থাৎ ঈদে মানুষকে নির্বিঘ্ন যাতায়াত করার জন্য, এই সড়কে নিরাপদে বাড়ি ফেরার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এই মহাসড়কের একটি বড় সমস্যা হচ্ছে যে এখানে সার্ভিস লেন না থাকার কারণে ছোট ছোট যানবাহন কিন্তু এখানে উল্টো পথে চলাচল করে, যার কারণে মানুষজন খুব দুর্ভোগে পড়েন। আসলে এর ফলে মানুষের বেশ দীর্ঘ সময় এখানে মহাসড়কে দাঁড়িয়ে থাকতে হয়। তো এই সবগুলোকে কেন্দ্র করে মহাসড়কে আসলে ঈদে মানুষের যেন যাত্রা নিরাপদ হয় সেজন্য কাজ করছে এবং যেন উল্টো পথেও মানুষজন চলাচল না করে সেজন্য সবাইকে সতর্ক থাকার জন্য, সতর্ক চলাচলের জন্য আহ্বান জানানো হয়েছে। রাত্রি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানছিলাম খালেদ সাইফুল্লাহর মাধ্যমে। এবার যেতে চাই ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাত্রি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কিন্তু ঈদের যে যাত্রীর চাপ বা যানবাহনের চাপ সেটি কিন্তু ক্রমেই বাড়ছে। আমরা সকালে দেখেছি যে মোটামুটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অনেকটাই যাত্রীর চাপ কম ছিল, যানবাহনের চাপ কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই চাপ বেশ বাড়ছে। এবং আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা বাইপাস মোড়। এই মোড়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু থেমে থেমে যানজট হচ্ছে, কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে যানজটের সৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে কিন্তু সেই যানজট ছেড়েও যাচ্ছে। কিন্তু আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে ঈদের যে চাপ সেটি কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং আগামীকালকে থেকে হয়তো ব্যাপকভাবে যে চাপ আছে সেই চাপ কিন্তু চলবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানবাহন চলাচলের সর্বশেষ খবর। এই যাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে কয়েক গুণ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 7 জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার তুলে দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। তারা আমাদের জাতিকে এক মহান উচ্চতায় নিয়ে গেছে। পুরস্কার দিয়ে আমরা শুধু তাদেরকে সম্মানিত করছি না, আমরা বরং জাতি হিসেবে নিজেদের সম্মান তাদের মাধ্যমে পাচ্ছি। তারা প্রত্যেকে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল পরিচিত। তারা সারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন। তাদের কথা, তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমরা চাই যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই,
যথাসময়ে সেটা যেন আমরা দেই। উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ 25শে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন। 1971 সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করে। 25শে মার্চ থেকেই এদেশের মানুষ সশস্ত্র প্রতিবাদে জেগে উঠেছিল। 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। সুধীবৃন্দ, কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই বছর অন্তর্বর্তী সরকার 6 জন বিশিষ্ট নাগরিককে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। তারা সবাই বাংলার সূর্য সন্তান। অধ্যাপক জামাল নজরুল ইসলাম একজন বিশ্ববরেণ্য বিজ্ঞানী। পৃথিবীর নামকরা সব বিজ্ঞানীরা তাকে চেনেন। তিনি সবসময় প্রকৃতি ও মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন। আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল কবি। তার কবিতা বহু কবি, লেখক, পাঠককে অনুপ্রাণিত করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ও পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত ছিলেন। লন্ডনের ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে তিনি ব্র্যাক গড়েছিলেন। প্রান্তিক গরিব মানুষের জীবনমান উন্নয়ন সহ বহুমুখী কাজে ব্র্যাক এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত। তার সম্মাননা স্মারক আমাদের পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে। বাংলার সঙ্গীত ও আর্টের 2 উজ্জ্বল নক্ষত্র আজম খান ও নবের আহমদ। পূর্ব বাংলায় নবেরার হাতেই প্রথম ভাস্কর্যের উদ্বোধন হয়। তিনি আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ। আর বাংলা পপ গানের সম্রাট আজম খান মহান মুক্তিযুদ্ধে গান গেয়ে এদেশের তরুণদের অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি সমাজের বঞ্চিত মানুষের জন্য গান করেছেন। আজম খান এদেশের হাজারো তরুণ সঙ্গীত শিল্পীর আইকন। যে জেনজি প্রজন্ম জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের অনুপ্রেরণার নাম বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। সে ন্যায় বিচারের জন্য, বাক স্বাধীনতার জন্য,
জোরালো প্রতিবাদ করে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিল। তাকে স্মরণ করে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে জাতি গর্বিত। যারা আজ এই সম্মাননা পেলেন তারা জীবদ্দশায় এই প্রাপ্তি দেখে যেতে পারেননি। এটা অত্যন্ত বেদনাদায়ক। আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। স্বাধীনতা পদক প্রাপ্তদের স্বজন যারা আজ এখানে উপস্থিত আছেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা ও সহমর্মিতা জানাচ্ছি। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আজ আপনাদের স্বজনরা সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত, দেশের সবাই আনন্দিত। তাদের কাজ যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে তরুণদের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দেবে। আজকে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মাননীয় প্রধান উপদেষ্টাকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 7 জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার তুলে দিচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদের পথসভায় বিএনপি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হান্নান মাসুদ সহ আহত হয়েছে অর্ধশতাধিক। পুলিশ জানায় হাতিয়ার জাহাজমারা বাজারে এনসিপির নেতাকর্মীদের নিয়ে পথসভা করছিলেন হান্নান মাসুদ। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন পথসভায় হামলা চালায়। প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে হান্নান মাসুদ ও তার সমর্থকরা। পরে প্রশাসনের অনুরোধে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন তারা। আমি একটা বাজারে সমাবেশ করতেছিলাম, বিএনপির আধা বাজারা ওই ছিল নেতা হিসেবে গিয়ে এখন একটা বর্তমান পথচারীও আছে, সেই বাজারে গিয়ে আমার মিছিলের ভিতরে ঢুকে আমাদেরকে আক্রমণ করছে। আমি সব আহত হয়েছি এবং আমার অনেকের চা মুরগি সব নিয়ে আর কি এরা যেটা করতেছে। এখন নেভিতে দিয়ে আসতে ওরা কোনো একসঙ্গে যাচ্ছে না আর কি। আমি প্রশাসন জানাচ্ছি আমি এখানে বসে আছি, আমি প্রতিদিন মেরে ফেললে তারপর যাবো, আমি এখান থেকে যাবো না, প্রতিদিন আপনার গ্রেপ্তার না করে। সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদর দিয়ে বয়ে যাওয়া মরিচচাপ নদীর বাঁধে প্রায় 500 মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে আশপাশের অন্তত 5 গ্রামের মানুষ। অপরিকল্পিত নদী খনন ও কর্তৃপক্ষের গাফলতিতে এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেও নদী ভাঙন প্রতিরোধে নেওয়া হয়নি বড় কোনো পদক্ষেপ। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাপড়া এলাকার মরিচচাপ নদীর পাড়ের বাসিন্দা শিলা বেগম। নদী ভাঙনের কারণে কয়েক বছরের ব্যবধানে 5 বার বাড়িঘর ভেঙে সরিয়ে নিতে হয়েছে তার পরিবারকে, যাতে প্রতি বাড়ি হারিয়েছেন জমি, হারিয়ে আর্থিকভাবে হয়েছেন ক্ষতিগ্রস্ত। সম্প্রতি নদী খনন কাজ শুরু হলে আবারও ভাঙনের মুখে পড়েছে তার পরিবার। আমাদের সব ভাঙনগুলি ভেঙে যাচ্ছে, এই দিয়ে 4 বার, এবার 5 বারের বার। আমাদের সরকারে যদি একটু ব্যবস্থা করতো তো আমরা বেঁচে যেতাম। বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে গিয়ে আমাদের বিশাল কষ্ট হচ্ছে। নিয়ম না মেনে নদী খনন করায় মধ্য চাপড়ায় মরিচচাপ নদী পাড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন, যাতে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে অন্তত 7 শতাধিক পরিবার। আমি 80 বছর বয়সে আমি 6 বার বাড়ি শিফট করেছি। সবার বাড়ি শিফট করতে করতে এখানে এসে পৌঁছেছি। আমাদের ঘরে 2 থেকে 3 বার ভাঙা, এই 3 বারের বাড়ি এখানে এসে কবরস্থানে এসে ঘর বাঁধা হয়েছে, কিন্তু এখানেও তো থাকতেছে না। লক্ষ লক্ষ টাকার বাড়িঘর তো নদীতে চলে গেছে, আর এখনও 5টা-6টা বিল্ডিং এখনও ঝুঁকিপূর্ণ আছে। আমাদের পাশে তো হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মসজিদ আছে, এগুলো অনেক ক্ষতিগ্রস্ত।
গত কয়েকদিনে নদী তীরের 90 ফুট জমিসহ কয়েকটি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে আছে আরও বেশ কিছু ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসা সহ বেশ কিছু স্থাপনা, যাতে আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। নিয়ম না মেনে নদী খনন করাই এমন অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। পুরাতন নদী কাটার কথা ছিল, কিন্তু সেই নদীর কাটেনি, এই নদী খোলামান নদী কেটে চলে দিতেছে। এটা গাছ জলমেন মতন কত কাজ কাম করতেছে। আমাদের কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, সামনে প্রাইমারি স্কুল, ওখানে একটা মহিলা মাদ্রাসা, এই সবগুলা চলে যাবে। রেকর্ডি সম্পত্তি ভাঙতে ভাঙতে একদম সব নদীর ওপারে চলে গেছে, আর যেখানে নদী কাটার কথা ছিল সেখানে কাটেনি। এখানে 1 মাস যাবৎ যে অবস্থা আনা হয়েছে, কিন্তু এর কোনো কার্যক্রম দেখতেছি না। এখন দ্রুত যদি কার্যক্রম না করা যায় তাহলে আমাদের এই সাতক্ষীরা জেলা সহ তলিয়ে যাবে। নদী ভাঙন শুরু হওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যক্রম শুরু হবে বলে জানালেন তিনি। জেলা প্রশাসক মহোদয় ভিজিট করেছেন এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও ভিজিট করেছেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যেই তারা জিও ব্যাগ হোক বা প্রোটেকশনের অন্য যে কোনো ব্যবস্থা দিয়েই হোক, তারা অতি সত্বর এটা সংরক্ষণের ব্যবস্থা করবেন মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছেন। মরিচচাপ নদীর এই অংশ ছাড়াও অতিরিক্ত জোয়ারের ফলে প্রায় 150 ফুট বেড়িবাঁধে দেখা দিয়েছে ফাটল। নদী ভাঙন রোধের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এসব বাঁধ দ্রুত সংস্কার করার দাবি স্থানীয়দের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। উত্তরের জেলা নওগাঁর আম স্বাদে ও গুণে অনন্য। চলতি মৌসুমে জেলায় আমের গাছে গাছে এখন মুকুলের সমারোহ। বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তারা বলছেন, এবছর আম পরিবহনে চাঁদাবাজি রোধ করা গেলে কম দামে আম কিনতে পারবেন ভোক্তারা। আব্বাস আলীর প্রতিবেদন। নওগাঁয় আম উৎপাদনের ৭০ ভাগই হয় বরেন্দ্রভূমি হিসেবে পরিচিত সাপার, পোরশা, নেমতপুর ও পত্নীতলায়। এসব এলাকার গাছে গাছে এখন শোভা পাচ্ছে আমের মুকুল। বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা। বরেন্দ্র এলাকা হওয়ায় স্থানীয় আম সুস্বাদু ও সুমিষ্ট। উৎপাদন হয় আম্রপালি, গোপালভোগ, ফজলি, ক্ষীরসাপাত, ল্যাংড়া, হিমসাগর, হাড়িভাঙ্গা, বাড়িফোর ও গুটি জাতের আম। তবে জেলার ৬০% বাগানই আম্রপালির। স্থানীয় আম ঢাকাসহ সরবরাহ হয়ে থাকে বিভিন্ন জেলায়, এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বেশ সুনাম কুড়িয়েছে। তবে এবছর ফাল্গুনের মাঝামাঝি সময়ের বৃষ্টিতে মুকুলে পচানি রোগ হওয়ায় বাড়তি কীটনাশক স্প্রে করতে হচ্ছে চাষিদের। এতে বিঘাপ্রতি খরচ বাড়ছে অন্তত ১৫০০ টাকা। চাষিরা বলছেন, গত বছর আমের পরিমাণ কম হওয়ায় মৌসুমের শুরুতে ভালো দাম ছিল। চলতি মৌসুমের শুরুতে ৪০০০ টাকা মন আম বিক্রির আশা তাদের। মুকুলের হিসাবে আম গুটি বাঁধে বা আম আসে, তাহলে আমরা সাপাহারের কৃষকেরা গত বছরের তুলনায় এবার অনেকাংশে লাভবান হবে বলে মনে করছি আর কি। বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে আমের মুকুলগুলো পচন রোধ দেখা দিয়েছে এবং পচন হচ্ছে। এই পচন রোধ করার জন্য আমরা এখন কীটনাশক ব্যবহার করছি। এই চাঁদাবাজি বিভিন্ন সিন্ডিকেট এগুলো দূর করা যায়, তাহলে ভক্তরা সহজে কিন্তু সাশ্রয় মূল্যে আমগুলো খেতে পারে। কৃষি বিভাগ বলছে, এবছর জেলায় আমবাগানের পরিমাণ ৩০,৩০০ হেক্টর, যা থেকে ৪ লাখ টনের বেশি আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে আমের বাগান। আম রপ্তানি বাড়াতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা বিন্দু বাগানীদের সাথে সর্বদা যোগাযোগ রাখছে। তাদের আমের মুকুল ব্যবস্থাপনা, রোগবালাই ব্যবস্থাপনা, সার ম্যানেজমেন্ট, সেচ প্রতিটি বিষয়ে তাদের কারিগরি সহযোগিতা দিয়ে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর নওগাঁয় আমের বাণিজ্যে লেনদেনের পরিমাণ দাঁড়াবে অন্তত ৩,০০০ কোটি টাকা। আব্বাস আলী, এখন নওগাঁ। পলিজমে ভোলা লক্ষ্মীপুর নৌরুটের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ডুবোচর। নাব্য সংকটে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ঘাটে সৃষ্টি হচ্ছে দীর্ঘ লাইন। এতে নষ্ট হচ্ছে তরমুজ সহ কাঁচা পণ্য। এ নিয়ে আরও জানাতে ইলিশা ফেরিঘাট থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, তরমুজবাহী কতটি ট্রাক ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে? দৈনিক লোকসানের পরিমাণ কেমন জানাবেন?
রাত্রি এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভোলার চরাঞ্চল এবং ভোলা জেলায় ব্যাপক তরমুজের আবাদ হয়েছে। বিশেষ করে কৃষি অফিসের তথ্য মতে এবছর 13,500 হেক্টর জমিতে তরমুজের আবাদ করা হয়েছে এবং উৎপাদন হয়েছে 7,02,000 মেট্রিক টন। এই যেই বিপুল সংখ্যক তরমুজ উৎপাদন হয়েছে, তরমুজ কেনার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ক্রেতা পাইকাররা ভোলা এসেছেন এবং ভোলা থেকে তরমুজ কিনে তারা লাভের আশায় বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। কিন্তু এই প্রস্তুতির সময়ে কিন্তু তাদের মাঝে একদম বাগড়া হয়ে যায় যে ভোলা লক্ষ্মীপুর যেই ফেরি সার্ভিস রয়েছে, ফেরিঘাট, এই ফেরিঘাটে বিশেষ করে ভোলার ইলিশা প্রান্তে ডুবোচর এবং ডুবোচর জেগে ওঠার কারণে ফেরি সংকট রয়েছে। পাশাপাশি ফেরিঘাটের যে টার্মিনালও বেহাল দশা। এর কারণে কিন্তু যেই 35 কিলোমিটারের দূরত্ব রয়েছে ভোলা লক্ষ্মীপুর, ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুর রুটের যে দূরত্ব তা বেড়ে দাঁড়িয়েছে। এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই ব্যাহত যাওয়ার কারণে কিন্তু ভোলার ইলিশা প্রান্তে প্রায় 2.5 কিলোমিটারের উপরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এই 2.5 কিলোমিটারে প্রায় 2 শতাধিকের উপরে কিন্তু তরমুজ বোঝাই গাড়ি কিন্তু ঘাটে অপেক্ষমান রয়েছে। আমি এখানকার যে তরমুজ চাষি এই ব্যবসায়ীরা রয়েছেন এবং ট্রাক রয়েছে, তাদের ট্রাক শ্রমিক রয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছে এক একটি ট্রাক কিন্তু ঘাটে 2 থেকে 3 দিন পর্যন্ত অপেক্ষা করছে। এতে করে যেই ঘাটের যেই ট্রাক বোঝাই কাভার ভ্যান বোঝাই যে তরমুজ রয়েছে তা অনেকাংশই পচে নষ্ট হওয়ার উপক্রম রয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি রয়েছে প্রায় প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে কাভার ভ্যান, ট্রাক এবং মিনি ট্রাক গুলো কিন্তু এখানে অপেক্ষা রয়েছে। প্রতিটি ট্রাক থেকে ট্রাকে প্রায় কয়েক লাখ টাকার তরমুজ গুলো কিন্তু আমরা জানতে পেরেছি। এতে করে প্রতিদিন প্রায় লাখ লাখ টাকা তরমুজ পচে নষ্ট হচ্ছে। এই বিশেষ করে গরমে, এই গরমের তীব্রতার কারণে এই তরমুজ গুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। শুধু তরমুজ নয়, বিশেষ করে এখানের পর্যাপ্ত পরিমাণে শসা উৎপাদন হয়, মাছ, রেখা সহ কাঁচামাল অনেক কিছুই কিন্তু এই সঙ্গে উৎপাদন হয়। এই সবগুলো কিন্তু গাড়িতে পচে নষ্ট হওয়ার সৃষ্টি হয়েছে। তবে ফেরি কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যে বিআইডব্লিউটিএ কে তারা অবহিত করেছেন অতি শীঘ্রই যদি ড্রেজিং করা হয় এবং ফেরি সার্ভিস বাড়ানো হয় তাহলে করে এই দুর্ভোগটা অনেকটা লাঘব হবে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা ফেরিঘাট থেকে সর্বোচ্চ তথ্য। রাত্রি ইলিশা ফেরিঘাট থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান। সুইসতার নকশি শিল্পে এক ভিন্ন পরিচিতি পেয়েছে জামালপুর। দেশ বিদেশে চাহিদা বাড়ার সাথে ব্যাপকভাবে প্রসার ঘটেছে এখানকার হস্তশিল্পের। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে হস্তশিল্পে মন্দা দেখা দিয়েছে। তবে ঈদ ঘিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এই শিল্পের উদ্যোক্তারা। আর জানাচ্ছেন জুয়েল রানা। জামালপুর পৌর এলাকার হাটচন্দ্রা গ্রামের মোর্শেদা বেগম 18-20 বছর ধরে কাজ করছেন হস্তশিল্প নিয়ে। মেয়ের বিয়ে, 2 ছেলের লেখাপড়া সবই এসেছে তার এই নকশা করা পণ্যের আয় থেকে। শুধু মোর্শেদাই নন, তার মতো হাজারো নারী এখন সংসারের হাল ধরছেন। ক্ষেত্রে সময় একটু কাজে লাগাই, যাইয়া হোক 2, 4, 5 হাজার, 6 হাজার বা 3 হাজার এটুক বয়ে থাকলে তো আর আহে না। যেটুকু আহে মনে করেন যে সংসারে কাজে লাগে। জেলার 7টি উপজেলায় 1 লাখের বেশি নারী যুক্ত এই শিল্পে। তাদের হাতে সুই সুতায় তৈরি হয় নকশি কাঁথা, বেড কভার, শাড়ি, পাঞ্জাবি, ফতোয়া, সালোয়ার কামিজ সহ নানা রকম পণ্য। ঢাকাসহ দেশের বড় শহরের বাজার দখলের পাশাপাশি এই সূচিপণ্য রপ্তানি হচ্ছে বিদেশেও। এক একটা জিনিসের এক একটা দাম। এই খেতার দাম হয়েছে, দাম হয়েছে 9,000 টাকা। আর এই বছর তো এরকম সেলাই নাই, সেলাইয়ের চাপও নাই, সেলাইয়ের ইনকামও কম, টাকা পয়সার ইয়েও কম। 10,000 পাওয়া যায়, 8,000 পাওয়া যায়, 5,000 পাওয়া যায়, কাজ বুঝছে ঈদের সময় চাপ থাকে। গত 5 আগস্টের পরে ব্যবসায় মন্দাভাব নেমে এলেও ঈদ সামনে রেখে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন উদ্যোক্তারা। এছাড়া রমজানের শেষ সপ্তাহে বিক্রি বাড়তে পারে বলে আশা তাদের। প্রথম রোজার থেকে 5-6 রোজা পর্যন্ত আমাদের সেল ভালো ছিল না। মাঝখানে 2-3 দিন কিছুটা হয়েছে, এখন দেখা যাচ্ছে আবারই মন্দা। সুয়ের দাম, সুতার দাম একটু বাড়াতে পণ্যের দাম একটু বৃদ্ধি পেয়েছে, কিন্তু ক্রেতা সাধারণ নাগালের ভিতরেই আছে। পাঞ্জাবির ভিতরে কালেকশন আছে আমাদের হলো নতুনত হাতের কাজগুলো যে আড়ং টাইপের যে কাজগুলো, ওই কাজগুলো বেশি করতেছি, ওই কাজগুলো এখন বেশি যাচ্ছে। গ্রামের কর্মীদের হাতে নানা ডিজাইনের নকশার ছাপ পড়ে থান কাপড়ের উপর। পরে তা বিভিন্ন দামে বিক্রি হয় শহর ঢাকার পাইকারি ও খুচরা দোকানে। ব্যবসা লাভজনক হওয়াতে অলিতে গলিতে গড়ে উঠেছে শতাধিক শোরুম। ক্রেতাদের মতে পণ্যের দাম ও মান সবই রয়েছে তাদের সাধ্যের মধ্যে। বড় ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনেছি, ছোট বোনের জন্য 3 পিস এবং ভাগ্নির জন্য 3 পিস কেনা হয়েছে। নিজেদের হাতের কাজের পণ্য ঘরে থাকলে একটু আলাদা অন্যরকম সৌন্দর্য ঘরে ফুটে ওঠে। দামও খুব একটা বেশি না অন্যান্য বছরের তুলনায়, খুব সাশ্রয়ভাবে আমরা মার্কেটটা করতে পারতাছি।
উদ্যোক্তারা বলছেন, ঈদ, পয়লা বৈশাখ ও গরমের কথা মাথায় রেখে বেশিরভাগ পোশাকে সুতির উপর নান্দনিক ডিজাইন করা হয়েছে। ভালো বিক্রি হলে শতকোটি টাকার লেনদেনের আশা তাদের। একদম পিওর কটন যেটাকে বলে আমাদের হস্তশিল্পের একটা উপযোগী পণ্য। একদম কটনের মধ্যে যেমন আপনার ছেলেদের ফতুয়া, বাচ্চাদের সেলোয়ার কামিজ, মেয়েদের সেলোয়ার কামিজ, 1 পিস 2 পিস ফতুয়া, তো এই ধরনের পণ্যের উপর আমরা সাধারণত ডিজাইন করেছি এবং আমি আশা করি যে ডিজাইনগুলো ব্যবহার উপযোগী হবে এবং সময় উপযোগী হবে। যা তো আমরা চেষ্টা করছি কাস্টমারের সাধ্য অনুযায়ী, চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করার জন্য। এই পণ্যগুলো তৈরি করতে পর্যাপ্ত পরিমাণের মজুরি দিয়ে, ভালো কর্মী দিয়ে এবং দক্ষ কর্মী দিয়ে এই কাজগুলো করা হয়, যার প্রোডাকশন কষ্ট একটু বাইরে আসছে। এই জন্য হয়তো আমাদের এখানে একটু অন্য বারের তুলনায় হয়তো একটু কম হচ্ছে সেলটা। তো আশা করি ঈদ আস্তে আস্তে আমরা আমাদের যে চাহিদা সেটা ইনশাল্লাহ পরিপূর্ণ হবে। বাংলাদেশ সহ বিশ্বে প্রচার ও প্রসার ঘটায় হস্তশিল্পকে। এরই মধ্যে জামালপুরের ব্র্যান্ড ঘোষণা করা হয়েছে। এখন জামালপুর। শেষ করছি এখন জনপদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।